আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব রসায়নের 4 নম্বর অধ্যায়। আর এই অধ্যায়টার যেটা আছে ওইটা হচ্ছে আজকে বেসিক থেকে শুরু করে একদম প্রো লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে ইনশাল্লাহ আমার। আর তোমাদের দায়িত্ব হচ্ছে পুরোপুরি যতগুলো প্লে লিস্টের যতগুলো ভিডিও আছে সবগুলোই কভার করে দেওয়া। আর এই কভারের মাধ্যমে আজকে যেটা আলোচনা করবো ওটা হচ্ছে পর্যায় সারণীর হচ্ছে বৈশিষ্ট্য, মানে আমরা বৈশিষ্ট্য হলো পটভূমি। এটা আসলে কিভাবে তৈরি হয়েছিল, যে আধুনিক পর্যায় সারণীগুলো থেকে শুরু করে মানে আগে থেকে কি পর্যায় সারণী ছিল নাকি ছিল না, এগুলোর পিছনে কার কার অবদান আছে বা কার কতটুকু আছে বা কার নাই, এরকম টাইপের যতগুলো প্রশ্ন আছে তোমাদের মাথায় ঘুরপাক খাই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর এই আলোচনার মাধ্যমে তোমাদের বইয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে ওইগুলো নিয়ে কিছু কিছু শব্দগুলো আছে ওগুলো নিয়ে আমরা বিস্তারিত ময়নাতদন্তের মাধ্যমে আজকে বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ধরো এই আধুনিক পর্যায়ে সারণী তৈরি করার জন্য বিভিন্ন বিজ্ঞানীর আলোচনা করার চেষ্টা করছে, ও এরকম 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 করে চেষ্টা করতে করতে সর্বপ্রথম যে বিজ্ঞানী সফলতা লাভ করছিলেন 1789 সালে ল্যাভোইসিয়ে দুটি জিনিস আবিষ্কার করছিলেন স্যার। কি কি? ধাতু আর অধাতু। কি কি নিয়ে আবিষ্কার করছিলেন? অনেক কয়টা মৌল নিয়েছিলেন, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, আয়রন ইত্যাদি, সমস্ত সালফার, এগুলো অনেকগুলো মৌল নিয়েছিলেন। মৌল নেওয়ার পর এই মৌলগুলোকে একটা একটা করে ধরে আর প্রত্যেকটা কি এর ধাতু না অধাতু এগুলো বিশ্লেষণ করা ছেড়ে দেওয়া হয়েছে। হয় এক পাশে ধাতু, নাইলে অন্য পাশে কি দেওয়া হয়েছে? অধাতু। ধরো এরকম বিজ্ঞানী ল্যাবরেটরি একটা টেবিলের উপর বসতে টেবিলটাকে এরকম করে দেবেন, তিনি সুসাজ্যতে সাজায় নিয়েছিলেন যে এই পাশে ধরো হচ্ছে ধাতু আর এই পাশে ধরো অধাতু তিনি রাখবেন, একটা একটা করে মূল এখানে রাখছে, তাই একে বিশ্লেষণ করার চেষ্টা করছে। তাহলে কি স্যার একটা কি আবিষ্কার করছিল? একটা ধাতু আর একটা কি? অধাতু। এন্ড প্রশ্ন যে স্যার ধাতু এটা কিভাবে বুঝলো আর অধাতু যে এটাই মানে কিভাবে বুঝলো? এখন আসেন স্যার ধাতু কি আর অধাতু কি এটা আগে আমার কাছ থেকে শোনেন, এরপরে দেন আপনি নিজে নিজে পারবেন। ধাতু কোনগুলা? ধাতু হচ্ছে যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে একটা দুইটা তিনটা ইলেকট্রন বিদ্যমান থাকে। কয়টা স্যার? একটা দুইটা তিনটা যদি ইলেকট্রন থাকে ওই মৌলগুলোকে বলা হয় ধাতু। আর অধাতু তাহলে কোনগুলা? যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে 5টা 6টা 7টা ইলেকট্রন বিদ্যমান থাকে ওই মৌলগুলোকে বলা হয় কি? অধাতু। আচ্ছা দেখি এটার সাহায্যে আমরা বুঝতে পারি কিনা। যেমন ধরো হচ্ছে অক্সিজেনের কথা যদি আমরা প্রথমেই বলি, ধর টেবিলের উপর রাখছে কোনটা? অক্সিজেন। কয় নাম্বার? 8 নাম্বার। এখন দেখো অক্সিজেন সর্বপ্রথম ইলেকট্রনটা করে থাকে স্যার 1 নম্বর শক্তি স্তরে কয়টা থাকে? 2টা থাকে। 2 নম্বর শক্তি স্তরে কয়টা থাকে? যেহেতু 2টা গেছে আর থাকলে কয়টা? 6টা। 1 2 3 4 5 আর একটা 6টা। এখন আমি বলছিলাম যে স্যার ওই যে সর্বশেষ শক্তি স্তর কোনটা? এই যে লাস্টের একদম শেষেরটা, এই যে আমি লাল মার্কার দিয়ে ইন্ডিকেট করতেছি, যেমন এই যে এইটা, এই সর্বশেষ শক্তি স্তর। এই সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বলছিলাম জানি স্যার? যদি একটা দুইটা তিনটা থাকে তাহলে ওগুলো হচ্ছে ধাতু, আর যদি 5টা 6টা 7টা থাকে তাহলে ওগুলো কি? অধাতু। এখন কোনো 1 2 3 4 5 6, যেহেতু 6টা আছে তাহলে এখন এটা বলো, তোমরাই বলো যে এটা ধাতু না অধাতু? অবশ্যই নিঃসন্দেহে এটা কি হবে স্যার? ধরে হচ্ছে অধাতু, আর পাশে ধরো হচ্ছে ধাতু। নিঃসন্দেহে অক্সিজেন কি? অধাতু। আশা করি বুঝছো, কারণ আমরা জানি তো 5টা 6টা 7টা থাকলে এগুলো কি? অধাতু। এরপরে ধরো আরেকটা মৌলের নাম বলে, যেমন ধরো হচ্ছে সোডিয়াম। সোডিয়াম কয় নাম্বার? 11 নাম্বার। প্রথম কাঠের কয়টা থাকে স্যার? 2টা। আর পরেরটাতে কয়টা থাকে? সর্বোচ্চ থাকে 8টা। এগুলা তো তোমরা জানোই আশা করি, যে প্রথমে 2টা থাকে তারপর 8টা, তাহলে মোট কয়টা হলো? 2টা আর 8টা 10টা। এই সর্বশেষ আরেকটা যদি আমি এখান থেকে মৌল আরেকটা ঘর নেই তাহলে এখানে 11টা মিলনের জন্য আর একটার প্রয়োজন। আমি তো বলছিলাম যে সর্বশেষ শক্তি স্তর মানে কোনটা স্যার? এই যে এইটা। সর্বশেষ শক্তি স্তরে যদি 1টা 2টা 3টা থাকে ওগুলো হচ্ছে কি? ধাতু। তাহলে আর কয়টা আছে? একটা আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে সোডিয়াম হচ্ছে কি? ধাতুর ঘরে চলে গেছে। এই যে এরকম করে ধাতু এবং অধাতু তিনি কি করছিলেন? বাছাই করে নিয়েছিলেন। স্যার ধাতু এবং অধাতু চেনার কি আরো কোনো উপায় আছে? হ্যাঁ আছে তো। ওগুলা কি স্যার? ওগুলোর মধ্যে হচ্ছে যেমন আছে তোমার যে সকল মৌল ইলেকট্রন ত্যাগের মাধ্যমে তোমার ইলেকট্রন ত্যাগ করে, যে এক কথায় যে সকল মৌল ইলেকট্রন কি করে দেয় স্যার? ত্যাগ করে, ওই মৌলগুলোকে বলা হয় কি? ধাতু। আর যে সকল মৌল ইলেকট্রন কি করে স্যার? গ্রহণ করে, ওইগুলোকে বলা হয় কি? অধাতু। এখন প্রশ্ন আসতে পারে স্যার ত্যাগ করে কারা আর গ্রহণ করে কারা, এটা আমরা বুঝবো কিভাবে? ওই একই সিস্টেম স্যার। 1টা 2টা 3টা যাদের থাকে তারা ত্যাগ করে, 5টা 6টা 7টা যারা থাকে তারা কি করে স্যার? গ্রহণ করে নেয়। 1টা 2টা 3টা থাকলে ইলেকট্রন ত্যাগ করে সর্বশেষ শক্তি স্তরে, আর 5টা 6টা 7টা থাকলে ইলেকট্রনগুলো কি করে? তারা গ্রহণ করে। তাহলে এই গেল স্যার তোমার, যেমন ধরো যে এখান থেকে আমি যদি বলি যে ধরো অক্সিজেনের কথা বলি, যে
সর্বশেষ 36 তারিখ কি করে স্যার অষ্টক নিয়ম ফলো করার চেষ্টা করে। তাহলে এখান থেকে দেখো 1 2 3 4 5 6টা আছে, তাহলে ও দুইটা কি করবে স্যার গ্রহণ করে অষ্টক নিয়ম কি করে দিবে পূরণ করে দিল। তাহলে এই যে ইলেকট্রন কি করছে গ্রহণ করছে না, আর ইলেকট্রন গ্রহণ করা মানে এটা কি বলা হয় অধাতু বলা হয়। আর যারা ইলেকট্রন ত্যাগ করে ওদেরকে বলা হয় কি ধাতু। এই দেখো সোডিয়াম আছে কয়টা একটা, আর তো বলছিলাম একটা দুইটা তিনটা থাকলে ইলেকট্রন তারা কি করে ত্যাগ করে, তাহলে কি করবে ইলেকট্রন ত্যাগ করে, ত্যাগ করলে এগুলা কি হয় ধাতু হয়। এই কারণে প্রথমেই সর্বপ্রথম তোমাদের আমি কি নিয়েছিলাম স্যার সহজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছিলাম। যদি বলে স্যার আরেকটা উদাহরণের মাধ্যমে একটু বোঝান, আশা করি এখানে দেখা যায় যেমন ধরো সে ম্যাগনেসিয়াম কয় নাম্বার 12 নাম্বার, প্রথমে কয়টা থাকে দুইটা, তারপরে কয়টা থাকে স্যার 8টা 1 2 3 4 5 6 7 8, তারপরে কয়টা থাকে স্যার তারপরে থাকবে হচ্ছে দুইটা, কারণ আমরা জানি 2টা আর 8টা 10টা, আর এই দুইটা কয়টা হলো 12টা। এখন প্রশ্ন যে স্যার এটা ধাতু না অধাতু, তোমরা একটু নিজে নিজে চিন্তা করো যে এটা ধাতু না অধাতু। সর্বশেষে কয়টা আছে স্যার দুইটা আছে, সর্বশেষে দেখা যায় তো হ্যাঁ দেখা যায় সর্বশেষে ইলেকট্রনে কয়টা আছে স্যার দুইটা আছে, তার মানে এটা কি ইলেকট্রনরা কি করে দিবে স্যার ত্যাগ করে দিবে, ইলেকট্রন ত্যাগ করলে তারা কি হয় ধাতু। আর এটা তো আমরা জানি, আবার এমনি বলছিলাম যে একটা দুইটা তিনটা থাকলে ওগুলাকে বলা হয় কি ধাতু, যেহেতু দুইটা আছে তাহলে নিঃসন্দেহে এটা কি ধাতু। তাহলে এটা কোন পর্যায়ে চলে যাবে এই যে ধাতুর পর্যায়ে চলে গেছে। এরকম করে বিজ্ঞানী ল্যাবে সে কি আবিষ্কার করছিলেন ধাতু এবং অধাতু। স্যার ধরেন পরীক্ষায় যদি আসে বা স্যার যদি হঠাৎ করে ক্লাসের মধ্যে প্রশ্ন করে যে বলো তো এটা ম্যাগনেসিয়াম ধাতু না ধাতু, তারপরে ধরো হচ্ছে ক্লোরিন ধাতু না ধাতু, এরকম করে যদি ধরে তাহলে আমাদের ধাতু এবং অধাতু চট করে বলে দেওয়ার মতো কি কোনো টেকনিক আছে স্যার? হ্যাঁ আছে। ওইটা কি? ওইটা হচ্ছে সর্বশেষ যুক্ত থাকবে আম। যদি কারো আম মানে উচ্চারণের ক্ষেত্রে যদি আম যুক্ত থাকে তাহলে ওগুলোকে বলা হয় কি ধাতু। যেমন ধরো সোডিয়াম, এই যে সোডিয়াম কোন পাঠে গেছে স্যার ধাতু, আর ওটা কোন কি যুক্ত আসলো আম যুক্ত আসলো ম্যাগনেসিয়াম, সর্বশেষে কি আছে আম, তার মানে এটাও কি ধাতু। তারপরে ধরো হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু, বেরিলিয়াম ধাতু, লিথিয়াম ধাতু, তারপর তোমার ক্যালসিয়াম, পটাশিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, এই যে সবগুলোর ক্ষেত্রে কি যুক্ত আছে আম, তাহলে এগুলো আমরা বুঝবো কি সচরাচর এগুলাকে বলা হয় কি ধাতু। আশা করি ধাতু এবং অধাতু কোনগুলো তোমরা বুঝছো। আর এর পরবর্তীতে দেখো এর পরবর্তীতে তোমার এই যে তোমার পর্যায় সারণীর যে পটভূমি এগুলো আরো সুবিস্তৃত আলোচনা আছে। এরকম আবার গবেষণা করা শুরু করছে, গবেষণা করতে করতে এক পর্যায়ে যায় তারিখ 40 বছর পর 1829 সালে বিজ্ঞানী ডোভারাইনার কি আবিষ্কার করছিলেন স্যার ত্রয়ী সূত্র আবিষ্কার করছিলেন। পরীক্ষায় মাঝে মাঝে যদি একটু যে নৈবিত্তিক দিতে পারে যে তোমার তোমার কি বলা হয় ল্যাভোসিয়ের পরে ডোভারাইনার কত বছর পর ত্রয়ী সূত্র আবিষ্কার করেন, কত বছর পর, এটার মধ্যে থেকে এটা বাদ দিবা, দেখবা কতবার হয়েছে 40 বছর পর। কত বছর পর স্যার 40 বছর পর। এটা নৈবিত্তিক হইতে পারে, তোমরা একটু মনে রাখবা, বা আমরা টেকনিকের সাহায্যে করে নিতেছি যে 40 বছর পর। ধরো তোমার এইটা মনে আছে এইটা মনে নাই, তাহলে কত বছর জানো 40 বছর, তুমি এর সাথে 40 যোগ করে দাও, দেখবা তুমি অটোমেটিক কি ডোভারাইনারের যে সূত্র কত সালে আবিষ্কার করছে তুমি অনায়াসে পেরে গেছো। অথবা তোমার ডোভারাইনারটা মনে আছে ল্যাভোসিয়েরটা মনে নাই, তাহলে কত বছর জানি স্যার 40 বছর। তাহলে 40 বছর এখান থেকে বাদ দিয়ে দিলে যে এটা পাই যাবো, কারণ 40 বছর পর আবিষ্কার করছিল। এরকম টাইপের কিছু মনে রাখলে দেখা যায় যে তোমার নৈবিত্তিক গুলা করতে কি হয় সুবিধা হয়। আচ্ছা যাই হোক, এত সালে তিনি 1829 সালে তিনি কি আবিষ্কার করছিলেন স্যার ত্রয়ী সূত্র। প্রশ্ন স্যার ত্রয়ী সূত্র আবার কি? এক নাম্বার তো আমরা এক নাম্বার তো সবাই বুঝি, যদি কয় দ্বি তার মানে বুঝবো যে দুইটা, ত্রয়ী মানে কি স্যার তিনটা, ত্রয়ী মানে কি তিনটা। তিনটা নিয়ে এমন কি আবিষ্কার করছিল? এই আশ্চর্যজনক একটা জিনিস তো নিশ্চয়ই আবিষ্কার করছিল না, ওই তো বইয়ের মধ্যে তো আর রাখতো না, অবশ্যই আশ্চর্যজনক একটা জিনিস আবিষ্কার করছিল। ওইটা কি স্যার? ওইটা হচ্ছে তিনি এমন ভাবে তোমার একই গ্রুপের এমন ভাবে তোমার সংখ্যাগুলোকে মিলানো হয়েছে যে তিনটা মৌল নিছে, যে তিনটা হচ্ছে কি হয়েছে প্রথম কার্ডটা ধর এ একটা আর এ একটা, এর নাম দিলাম এ বি আর একটা সি, ধরে নাও যে এ মৌল বি মৌল আর সি মৌল। এমন ভাবে তিনি মানে এই বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করছিল যে এই 1 নাম্বার মৌলের ভর মানে যে ভর, আর এই সি নাম্বার মৌলের যে ভর, এই মৌলের ভর দুটো হচ্ছে ভর করলে গেলে এই মৌলের মানে 2 নাম্বার মৌলের ভর সংখ্যার কাছাকাছি অথবা সমান হয়। এটা আবার কি স্যার? তার মানে ধরো 1 নাম্বার মৌলের যে ভর সংখ্যা আছে এই ভর সংখ্যা এই ভর সংখ্যার গড় তো আমরা জানি রাশিগুলোর যোগফল বা রাশিগুলোর সংখ্যা, যেহেতু রাশি আছে দুইটা, এই দুইটার যোগ ভাগ 2 দ্বারা কি করেছে ভাগ করার পরে যে মানটা পাওয়া যায় ওই মানটা হচ্ছে মাঝখানের যে তোমার মৌলটা আছে এই মৌলটার কি হয় স্যার একদম কাছাকাছি অথবা সমান ভাবে মিলে যায়। আর তোমাদের বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আর একটা দেওয়া আছে কি আয়োডিন।
ক্লোরিনের ভর হচ্ছে 35.5 আর আয়োডিনের আছে 80 আর ওর কত 127। যখন এইটা আর এইটা তুমি দুইটা যোগ করবা, যোগ করার মান পাবো হচ্ছে তোমার কত, এই দুইটা মান, এই দুইটা যোগ করার পর তুমি 2 দ্বারা ভাগ করবা, এই যে এইটা এটা যোগ করো, 2 দ্বারা ভাগ করো, দেখো কত হয় 81.25, যা কত এই যে মাঝখানে কত সার কাছাকাছি, দেখো হয়তো সমান না কিন্তু কাছাকাছি 81.25 বাড়াইছে। তার মানে এটা কি কাছাকাছি না? তার মানে এখান থেকে এসে তোমার নৈবিতিকে থাকে, কিভাবে থাকে দেখো, নিচে বলে দেবো যে নিচের কোনটি ত্রয়ী সূত্র, নিচের কোনটি ত্রয়ী সূত্রকে সমর্থন করে। এমনি ক নাম্বারে বলে দিল হচ্ছে ধর হচ্ছে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম আর লিথিয়াম। খ নাম্বারে যা বলে দিল হচ্ছে সোডিয়াম, আর ধর হচ্ছে কপার, জিঙ্ক। গ নাম্বারে যা বলে দিচ্ছে হচ্ছে ধরো এই যে কেমন যেটা করলাম ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। আর বড় ঘ নাম্বারে নিয়ে ধরো হচ্ছে অন্যতা দিচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। এমনি কয়েকটা নিচ্ছে নিয়ে যদি এখন বলে যে কোনটা উত্তর, তাহলে তুমি কোনটা দিবা? স্যার এই যে কেবলমাত্র প্রমাণ করলাম না, এই যেটা ক্লোরিন, ব্রোমিন আর কি আয়োডিন, এই যে এটার উত্তর দিয়ে দিবেন, মানে বরাদ করে দিয়ে দিবেন, শেষ হয়ে গেছে। স্যার এইগুলা তো স্যার এর মধ্যে দেওয়া আসছে, তাহলে আরো কিছু নৈবিতিক এরকম টাইপের আসে? হ্যাঁ আসে তো। ওটা কোনটা স্যার? ওটা হচ্ছে ধরো আমি একটু মুছি, আর পারলে তোমরা একটু স্ক্রিনশট পাইলে রাখতে পারো। আর পরবর্তী যে তিনটা মানে আরেকটা যা আছে এটা মিলে কোনটা স্যার দেখো, লিথিয়াম, সোডিয়াম আর এটা হচ্ছে কি পটাশিয়াম। লিথিয়ামের ভর সংখ্যা কত 7 আর ওর কত 23 আর এটা হচ্ছে 39। আমি বলছিলাম 1 নাম্বারটা আর এই 3 নাম্বারটা কি করে লাগবে স্যার? যোগ। তাহলে যোগ করো, 1 নাম্বার আর 3 নাম্বার যোগ করলে পাই হচ্ছে 46। আর এটা কি কয় দ্বারা ভাগ? 2 দ্বারা ভাগ করার পর দেখো কত বের হয় 23। এটা হুবহু মিলে, এটা হুবহু মিলে। তার মানে এখান থেকে যদি আবার বলে যে লিথিয়াম, তারপরে তোমার সোডিয়াম আর পটাশিয়াম, এই তিনটা একটু মনে রাখবা। কোনটা কোনটা স্যার? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম যদি এক সিরিয়ালে দেওয়া থাকে তাহলে এইটা উত্তর, অথবা যদি তোমার এই যে ক্লোরিন, ব্রোমিন আর একটা কি আয়োডিন, যদি এই তিনটা থাকে তাহলে এই তিনটা উত্তর দিয়ে দিবা। হয় এইটা নাইলে এইটা, যে কোনো একটা থাকবে তোমার এই অপশনের মধ্যে, তুমি এটা কি করে দেবো উত্তর দিয়ে দিবা। এটা গেল আমাদের কয় নাম্বার? 2 নাম্বার পটভূমি। আর আমি তো বলছিলাম যে স্যার এগুলা কিন্তু বিস্তারিত আলোচনা নাই, কিছু কিছু বিষয়গুলো যেমন ধাতু ও ধাতুগুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি, তাই দয়া করে কেউ স্কিপ না করার মানে আমি অনুরোধ রইল আর কি। এর পরবর্তীতে দেখো 1864 সালে নিউল্যান্ড অষ্টক নিয়ম আবিষ্কার করেছিল। অষ্টক নিয়ম ওইটা আবার কি স্যার? অষ্টক নিয়ম এই যে সর্বশেষ তখন যে আমি যে ইয়ের ক্ষেত্রে করছিলাম, অক্সিজেনের ক্ষেত্রে করছিলাম, দেখো ওইটাই বেশ কিছু একটা জিনিস। অষ্টক নিয়ম মানে সর্বশেষ শক্তি স্তরে 8টার মতো করে কি করে দেওয়া লাগবে, ইলেকট্রনগুলো মিল করে দেওয়া লাগবে। যেমন এই যে অক্সিজেন দেখছিলাম 8 নাম্বার, প্রথম কাটা করে ছিল তার 2টা। তারপর তার ধরো আমি যদি শক্তি স্তরটা বলি তাহলে এখানে একটা 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 একটা, দেখো প্রথমে দিলাম 2টা, 1 2 3 4 5 6 6 আর এই 2 কয়টা হয়? 8টা হয়। এখন প্রশ্ন যে স্যার এই অষ্টক নিয়ম ফলো করার চেষ্টা করছিল, বাইরে থেকে 2টা ইলেকট্রন কি করে নেই, গ্রহণ করে নিয়ে এই 8টা হাত মিলাই নেয়। আর এই 8টা হাত মিলাইয়ের জন্য কে আবিষ্কার করছিল স্যার? নিউল্যান্ড। এন্ড যদি বলো স্যার এটা একটু বিস্তারিত আলোচনা করো, তাহলে স্যার বিশাল সমস্যা, মানে অনেক সময় লাগবে। আর সামনে তো আমাদের আরো দিন আসেই, এই সম্পূর্ণ অষ্টক নিয়ম আর একটা নিয়ম আছে 2 নিয়ম, এগুলো সম্পর্কে আলাদা একটা ভিডিও পাবো তোমরা। এতদিন একটু ধরো। আর অষ্টক নিয়ম মানে কয়টা? 8টা মিলাই দেওয়া লাগে, শুধু আজকের জন্য এতটুকু মনে রাখো। বাস পরের দিনগুলো আমরা আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এর পরবর্তী দেখো কত 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিভ একটা সূত্র আবিষ্কার করছিলেন। সূত্র আবিষ্কারের মাধ্যমে তিনি হচ্ছে পর্যায় সারণী তৈরি করে দিয়েছিলেন। দেখেন আমি আপনাকে বলি আগে একটা নৈবিতিকের কথা, যে মজার ব্যাপার যেটা একটা বিজ্ঞানী এসে মেন্ডেলিভ, অনেক বাচ্চাগুলো আসে যেমন প্রশ্ন করে যে সার্বজনীন পর্যায় সারণীর জনককে, উত্তরে লিখছে বিজ্ঞানী মেন্ডেলিভ। মেন্টেল মানে কি? মেন্টেল মানে এটা পাগল। ভালো মতো আগে উচ্চারণটা একটু দেখো, মেন্ডেলিভ, মেন্টেল না কিন্তু, হ্যাঁ একটু মনে রাখো। আচ্ছা যাই হোক, তিনি একটা সূত্র আবিষ্কার করছিলেন, কিন্তু এই সূত্রটা যিনি করছিলেন তিনি কিভাবে করছিলেন স্যার? প্রত্যেকটা মৌল তখন সময় তোমার 63টা মৌল আবিষ্কার হয়েছে, ওই 63টা মৌলকে সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করেন সব দিক দিয়ে, যে এটা এটা এরকম নাকি এরকম, বৈশিষ্ট্য কেমন, ওর আচার আচরণ কেমন, ও কি রকম ধাতু ন ধাতু, সব দিক দিয়ে বিবেচনা করে তিনি হচ্ছে একটা নিজের মতো পর্যায় সারণী তৈরি করেন। ওই পর্যায় সারণীর মধ্যে হচ্ছে তিনি এই যে এরকম, দাঁড়াও 1 মিনিট, তিনি হচ্ছে একটা তৈরি করেন, ওটা হচ্ছে এই যে অনুভূমিক বরাবর, এটাকে বলা হয় পর্যায়। এই যে এরকম পর্যায় আবিষ্কার করছিলেন হচ্ছে তিনি কয়টা? 12টা। এই দেখো আমি এখানে কিছু সাইটে লিখে রেখেছি,
12টা অনুভূমিক বরাবর এই দিক। আর তারপরে লিখছি কয়টা 8টা এই যে এর বরাবর মানে খাড়া উপর থেকে নিচের দিক। উপর থেকে নিচের দিকে তিনি কয়টা মোট পয়েন্ট ছিলেন এরকম নিয়েছিলেন 8টা। আর এইদিকে নিয়েছিলেন কয়টা স্যার 12টা নিয়ে কি করে তৈরি করেন একটা পর্যায় সারণী তৈরি করেন। আর এই পর্যায় সারণী যিনি যার ভিত্তির উপরে তৈরি করেন ওটা হচ্ছে পারমাণবিক ভরের উপরে ভিত্তি করে তৈরি করেন। যার পারমাণবিক ভর কম তার আগে দেয়, তারপরে যার একটু বেশি তার একটু পরে আর একটু পরে এরকম করে সাজানোর চেষ্টা করছিলেন তিনি। এরকম করে সাজানোর পর তোমার হচ্ছে এক জায়গায় সমস্যা হয়ে যাবে। এটা কোন জায়গায় দেখো আমি তোমার একটু দেখাই। এটা হচ্ছে তোমার নাম্বারে ক্যালসিয়াম সরি আর্গন আছে না, আর্গন হচ্ছে তোমার 18 নম্বরে, 18 জায়গায় হচ্ছে 19 নম্বরে, 85 নম্বরে গেলি হয়ে যাবে। আমরা এইখানে থেকে দেখা যায় যে আর্গন আছে তিনি যে আবিষ্কারগুলো প্রত্যেকটা মূল যে আবিষ্কার করছিলেন না মানে সিরিয়ালে যে বসাইছিলেন প্রত্যেকটা গ্রুপের সাথে মানে গ্রুপগুলো সেইগুলা এই গ্রুপের এই নাম্বার গ্রুপে যদি ক্ষার থাকে বা ধাতু ও অধাতু থাকে সবগুলাই অধাতু একই বৈশিষ্ট্য প্রদান করে। আবার এই প্রসেসে যেগুলো গেছে ওইগুলো একই মানে ওর যা বৈশিষ্ট্য তারপরের জন্য তার বৈশিষ্ট্য তারপরের জন্য তাই বৈশিষ্ট্য। উপর থেকে যখন নিচের দিকে সাজাইছিল অর্ধা বৈশিষ্ট্য তারপরের জন্য সেম বৈশিষ্ট্য তারপরের জন্য সেম বৈশিষ্ট্য এরকম বৈশিষ্ট্যগুলো কি করে স্যার মিলে গেছিল। আর মিলে যাওয়ার সময় এই যে জায়গায় গেলটি বাজবে আর্গন আর কোন জায়গায় স্যার আর্গন আর পটাশিয়ামের জায়গায়। আর্গন কয় নাম্বার 18 নম্বর আর পারমাণবিক ভর বের হয়েছিল হচ্ছে 40। এটা কিন্তু আমি পারমাণবিক সংখ্যা লিখছি, এটা কিন্তু তারও অনেক বছর পর আবিষ্কার হয়েছে আমি বলে দিব কত সালে। আর এটার কোন তোমার 19 নাম্বার এটার ভর ছিল হচ্ছে 39। এখন প্রশ্ন যে স্যার আমি বলছিল যে তিনি যে বলছিল যে পারমাণবিক ভর যার কম থাকবে আগে আর যার হচ্ছে ভর পারমাণবিক ভর বেশি থাকবে কোথায় পরে, কিন্তু ওর ভর সংখ্যা কি বের হয় বেশি কিন্তু ও তার সিরিয়ালে আগে চলে যেতেছে। আর ওর ভর সংখ্যা কম তারপরে ও কোথায় চলে গেছে স্যার নিচে চলে গেছে। এই জায়গায় তিনি সমস্যা হয়ে যাওয়ার পরে পরবর্তীতে কত সালে 1913 সালে এবার একটু দেখো 1913 সালে পারমাণবিক সংখ্যা তৈরি করা হয় যেটার কোনো ভর সংখ্যার উপর নির্ভর করে নাই পর্যায় সারণী। আর 1913 সালে তখন হচ্ছে এটা ঠিক করা হয় যে না আসলে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা দ্বারা কি হয় না পর্যায় সারণী তৈরি হয় না। তখন এই পর্যায় সারণীটা বাদ দেওয়া হয়, বাদ দিয়ে আধুনিক যে পর্যায় সারণী তৈরি করা হয় ওইটার পর্যায় থাকে হচ্ছে 7টা আর গ্রুপগুলোতে থাকে মানে পর্যায় মানে এই যে এরকম অনুভূমিক বরাবর যেগুলো থাকে এগুলো থাকে কয়টা স্যার 7টা। আর খাড়া উপর থেকে নিচের দিকে যেগুলো থাকে এগুলো থাকে হচ্ছে কয়টা তোমার 18টা। আচ্ছা এবার মেন্ডেলিফ নিয়ে আরেকটা যে তথ্য আছে ওইটা তথ্যটা একটু মিস্টেক হয়েছে। এটা হচ্ছে কোনটা স্যার ওটা হচ্ছে তোমার মেন্ডেলিফ 63টা মৌল তো সাজাইছেই এর পরবর্তীতে 4টা মৌল নিয়ে ধারণা দিয়েছিল মানে কাল্পনিক একটা বৈশিষ্ট্য আসলে যে এর বৈশিষ্ট্য যে এরপরে যে মৌলটা হবে আর বৈশিষ্ট্য হবে এরকম ও হবে এরকম আর দেখতে হবে এরকম বা আকার আকৃতি বা ধর্মগুলা এরকম হবে। তিনি যা বলে গেছিলেন পরবর্তীতে মেন্ডেলিফের মৃত্যুর পরে যে 4টা মৌল আবিষ্কার করা হয় তিনি হয়তো নাম বলতে পারেন না এটা সত্য, কিন্তু তিনি যে বৈশিষ্ট্যগুলোর কথা কাল্পনিকভাবে বলে দিয়ে গেছিলেন দেখা গেছে যে পরবর্তীতে ওই সকল মৌলগুলো যা আবিষ্কার করা হয়েছে তাদের বৈশিষ্ট্য প্রায় সবগুলোই সেম। তাহলে আশ্চর্যজনক একটা ব্যাপার। এটা একটু মনে রাখবেন যে পরবর্তীতে তিনি কয়টা মৌলের ধারণা দিয়ে যান 4টা, এটা একটু মনে রাখবেন নৈমিত্তিকের ক্ষেত্রে। আর তার পর্যায়গুলো কিভাবে আবিষ্কার করা হয় আধুনিক পর্যায় সারণীর জনক কিন্তু তাকেই বলা হয় মানে আধুনিক পর্যায় সারণীর জনকের নাম কি বিজ্ঞানী মেন্ডেলিফ। এটা গেছে হচ্ছে আর তোমরা একটু পরবর্তীতে দেখবা 1 পৃষ্ঠা থেকে 3 পৃষ্ঠার মতো আছে একটু দেখে নিও দেখবা যে সবগুলো বুঝতেছো যে আসলে করে আমি কি বুঝাইতে চাইছিলাম আর বইয়ের মধ্যে কি বুঝাইতে চাইছে সবগুলো বুঝতে পারবো ইনশাআল্লাহ। পর্যায় সারণীর কি স্যার পটভূমি এটার কাজ শেষ। এখন যদি বলি পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো কোনগুলা ওগুলো একটু আলোচনা করব। এখন হচ্ছে আমরা আলোচনা করবো পর্যায় সারণীর বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্যগুলোর মধ্যে থেকে আমি কিছু লিখছি আর তোমাদের যেটা সবচেয়ে বেশি বড় দায়িত্ব ওইটা হচ্ছে বইটা খুলবা এবং পর্যায় সারণীটা বের করে দেখো আমি যা বলি ওইটার সঙ্গে একটু মিলাও দেখো আসলে কিরকম বোঝো। 1 নম্বর বলা হচ্ছে পর্যায় সারণী 7টা হচ্ছে পর্যায় থাকবে আর গ্রুপ থাকবে কয়টা 18টা। এটা তো আমি আগে বলে নিচ্ছি যে এইদিকে যেগুলো থাকবে যে এরকম যেগুলো থাকে এগুলা কয়টা থাকবে স্যার 7টা। আর উপর থেকে যে নিচে গুলা যে দাগগুলা দেওয়া থাকে মানে গোল রাজা আছে ওগুলা থাকবে কয়টা 18টা একদম সোজা। প্রতিটি পর্যায়ে গ্রুপ 1 থেকে শুরু করে 18 পর্যন্ত বিস্তৃত। দেখো প্রথমে 1 নাম্বার গ্রুপ আছে না 1 নাম্বার গ্রুপে এখানে দেওয়া আছে হাইড্রোজেন, মাঝখানে দেখবা আর কিছু দেওয়া নাই সবগুলো ফাঁকা এবং শেষে দেওয়া আছে হচ্ছে হিলিয়াম। মাঝখানে ফাঁকা থাকুক আর যাই রাখুক 1 নাম্বার গ্রুপেও আছে এবং 18 নাম্বার গ্রুপও আছে এরকম প্রত্যেকটা গ্রুপে কি আছে 1 নাম্বার গ্রুপ থেকে শুরু করে 18 নাম্বার পর্যন্ত বিস্তৃত দেওয়া আছে। এটা 2 নাম্বারে বলা আছে। 3 নাম্বারে বলছে মূল পর্যায় সারণীর নিচে
আলাদাভাবে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারণীর মৌলগুলো দেখানো হয়েছে। এদিক দেখো একদম 6 নাম্বার এবং 7 নাম্বারের 3 নাম্বার গ্রুপে 1 2 3 এর ধরে 6 নাম্বার যদি পর্যায়ে থাকে এবং 7 নাম্বার পর্যায়ের কয় নাম্বারে এই যে এখানে দেওয়া আছে ল্যান্থানাইট আর নিচে দেওয়া আছে কি অ্যাক্টিনাইট। এই বৈশিষ্ট্যগুলো যা দেখবে নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে এরকম করে দুই জায়গায় দেখো একটা দুটো কালার দেওয়া আছে। ল্যান্থানাইটেরটা দেওয়া আছে আর অ্যাক্টিনাইটেরটা দেওয়া আছে 6 নাম্বার পর্যায়ের 3 নাম্বার গ্রুপে এইখানে দেওয়া আছে দেখো দুইটা নিচে দিয়ে আন্ডারলাইন করে দেওয়া দাগ দেওয়া আছে। কেন এরকম করে আছে? ল্যান্থানাইটের একটা গড় কিন্তু একটা ঘরের মধ্যে মৌল আছে কয়টা? 15টা। অ্যাক্টিনাইটেও তাই কয়টা আছে স্যার? 15টা। একটা ঘরের মধ্যে তার 15টা দেখানো সম্ভব না, তাই এটাকে কি করছে নিচে একটু আন্ডারলাইন করে দিয়ে দেখানো হয়েছে। দেখো এর গেল 3 নাম্বারে। আর এখন দেখো এখান থেকে 4 নাম্বারে যেটা বলা হয়েছে 4 নাম্বারের আবার 4টা ধাপ আছে। 1 নাম্বার বলছে পর্যায় সারণীর 1 নাম্বার গ্রুপে শুধুমাত্র 2টা মৌল আছে। এই যে পর্যায় যা আছে পর্যায়গুলো 1 নাম্বারে আর একটা 1 নাম্বার গ্রুপে 1 নাম্বার পর্যায়ে এই যে 1 নাম্বার তারপরে 2 নাম্বার 3 নাম্বার এরকম করে দেওয়া আছে। 1 নাম্বার পর্যায়ে দেখো মাত্র 2টা, একটা মাঝখানে কিছু নাই, একদম শেষে একটা 2টা মৌল দেওয়া আছে। 2 নাম্বারে দেওয়া আছে কয়টা? দেখো 2 নাম্বারে এবং 3 নাম্বারে দেওয়া আছে 8টা করে। প্রথমে দেওয়া আছে মাঝখানে এইটুকু একটু ফাঁকা আছে, তারপর আবার 13 থেকে শুরু করে 18 পর্যন্ত আছে। তার মানে দেখো এটা একটু গুণে দেখো 2 নাম্বারে 3 নাম্বার আছে কয়টা? 8টা। আর তারপরে আছে কয় নাম্বার? 4 নাম্বার পর্যায়ে আর 5 নাম্বার পর্যায়ে নিচে নিচে দেখো 4 নাম্বার পর্যায়ে আর 5 নাম্বার পর্যায়ে কয়টা আছে? 18টা গ্রুপে 18টা মৌলই আছে। আর 6 নাম্বার আর 7 নাম্বারে কয়টা আছে? মোট 32টা করে। 6 নাম্বার আছে 32টা, 7 নাম্বার আছে 32টা, কিন্তু গুনলে দেখবে 18টা আছে। কিন্তু বাকি আরগুলা কোথা থেকে আসলো স্যার? ওই যে দেখো ল্যান্থানাইটের যে গ্রুপে আছে, ল্যান্থানাইটে কয়টা আছে স্যার? একটার মধ্যে 15টা আছে। মোট পাট আছে কয়টা? 18টা। এটা একটু সরে নাও, তাহলে দেখো 17টা। 17টার 15টা যোগ করলে কয়টা হয়? 32টা হয়। এতে তোমার 7 নাম্বার এবং 8 নাম্বারের সেম। একটা নাইটে কয়টা আছে? এখানে আছে 15টা, বাকি 17টা আছে। 17 আর 15 যোগ করলে কত হয়? 32। এটা গেল হচ্ছে 4 নম্বর পর্যায়ের কাজ শেষ। আর গ্রুপের গুলো যেগুলো বলবো, গ্রুপ মানে উপর থেকে নিচের দিক যেগুলো চলে গেছে। ধরো 1 নম্বর গ্রুপে আছে 7টা। 1 নম্বর গ্রুপে এই যেরকম হিলিয়াম, তারপরে আছে দেখো এখানে তোমার লিথিয়াম, তারপরে আছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এগুলো দেওয়া আছে। এগুলো আছে কয়টা? এখানে আছে তোমার 7টা। গ্রুপ 2 এ 1 নম্বরে বাদ দিয়ে বাকি সবগুলোতে আছে। তো এখানে আছে কয়টা? 6টা। তারপর 3 নম্বর গ্রুপে আছে কয়টা স্যার? 32টা। কিন্তু কেন আমরা 3 নম্বর গ্রুপের মধ্যে টাকা দেখতেছি স্যার ওখানে আছে 4টা, কিন্তু আপনি বলতেছেন 32টা। এই যে দেখো 3 নম্বর গ্রুপের ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট আছে কয়টা? 15 15 30। আর উপরে দেখো আছে 2টা। এই মোট পাঁচ কয়টা? 32টা। দেখো একটু মিলে দেখো 4 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত আছে কয়টা? 4টা করে। এখানে এমনি স্বাভাবিক গোনা যায়। 13 নাম্বার থেকে 17 নাম্বার আছে কয়টা? 6টা করে, ওটাও গোনা যায় দেখো। আর এরপরে সর্বশেষ যে 18 নাম্বার গ্রুপে আছে কয়টা? 7টা। এই যে এখান থেকে একদম হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, সরি হিলিয়াম, তারপরে হচ্ছে তোমার নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলো দেওয়া আছে। দেখো এখানে কয়টা আছে? 7টা দেওয়া আছে। এই ছিল হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।